আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদ আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি পারফিন মিতু এবং আমি ফারিয়া শারমিন। নানা নাটকীয়তার পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক রোজিনা ইসলাম। মুক্তি পাওয়ার পর অসুস্থ রোজিনাকে হাসপাতালে নেওয়া হয়েছে। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় কারাগারে থাকা রোজিনা ইসলামকে 5,000 টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেওয়ার 2 শর্তে জামিন দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। জুবাইর সানিকে সাথে নিয়ে মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। যার মুক্তির দাবিতে সোচ্চার ছিলেন সাংবাদিক সমাজসহ নানা শ্রেণী পেশার মানুষ, সেই আলোচিত সাংবাদিক রোজিনা ইসলাম অবশেষে মুক্তি পেলেন। রোববার বিকেলে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের মামলার দেশের প্রথম আসামি। এ সময় রোজিনাকে ফুল দিয়ে বরণ করে নেন তার পরিবার, সহকর্মী, সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ। প্রায় 1 সপ্তাহ কারাবাসে বেশ অসুস্থ লাগছিল তাকে। অসুস্থতা বোধ করায় রোজিনা ইসলামকে রাজধানীর একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়। এর আগে দুপুরে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের মামলায় প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেন আদালত। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকি বিল্লাহর আদালত এই আদেশ দেন। রোজিনা ইসলামের আইনজীবী জানান, আদালতে জামিন চাইলে পাসপোর্ট জমা দেওয়ার শর্ত দেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তা মেনে নেয়ার পরেই রোজিনা ইসলামের জামিনের আদেশ দেন আদালত। যদি এই আসামি বিজ্ঞ আদালতে পাসপোর্ট জমা দেয়, তাহলে পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তাকে জামিন মঞ্জুর করলে রাষ্ট্রপক্ষের কোনো আপত্তি নাই। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে 5,000 টাকার মুচলেকায় আসামি রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেছেন। রাষ্ট্রপক্ষ থেকে এই জামিনের ব্যাপারে আমরা কনসিডার করার কথা বলেছি এবং বলেছি যে যদি এই আসামি তার পাসপোর্ট যদি আদালতে সাবমিট করে এবং বিদেশে যদি না যায়, তাহলে তাকে অন্তর্বর্তীকালীন জামিন যেতে পারে। সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষের কোনো আপত্তি নেই। এই সময় প্রথম আলোর পক্ষ থেকে বলা হয়, ন্যায় বিচার পেয়েছেন তারা, জয় হয়েছে সাহসী সাংবাদিকতার। বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকেরা, রিপোর্টাররা, টেলিভিশন কর্তৃপক্ষ, বাংলাদেশের প্রিন্ট মিডিয়া, বাংলাদেশের অনলাইন মিডিয়া আমাদের মত প্রকাশের স্বাধীনতার পক্ষে, আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সংবিধানে প্রদত্ত সংবাদ মাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনারা যে সংহতি দেখিয়েছেন, তাতে আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই। এই কাজটা আপনারা পেশাগত করেছেন। দায়িত্ব পালনকালে রোজিনা ইসলামকে 17 মে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় 6 ঘন্টা আটকে রেখে হেনস্থা শেষে শাহবাগ থানায় করা মামলায় তাকে কারাগারে পাঠান আদালত। রুবেল, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর পান্থপথ স্কয়ার হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, রোজিনা ইসলামের স্বাস্থ্যগত অবস্থানে চিকিৎসকরা কি কিছু জানিয়েছেন কিনা আমাদের জানাবেন। আমি তো প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম বিকেল 4টার দিকে কারামুক্ত হয়ে সরাসরি তাকে নিয়ে আসা হয়েছে রাজধানী স্কয়ার হসপিটালে। তাকে প্রায় 6:30টার দিকে এখানে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে তাকে ইমার্জেন্সি বিভাগে নেওয়া হয়েছে। তাকে এখানে তার অনেক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আমি আপনাদেরকে যেমনটি জানিয়ে রাখি, সেটা হচ্ছে সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম ডায়াবেটিস সহ একাধিক বিভিন্ন জটিল রোগের সমস্যায় ভুগছেন। তার হাজব্যান্ড আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তার প্রায় 6 থেকে 7টি শারীরিক সমস্যা রয়েছে। সেসব সমস্যার এখানে প্রাথমিকভাবে সকল পরীক্ষা নিরীক্ষা করা হবে। কারণ তাকে গত 17 মে যখন সচিবের কার্যালয়ে আটকে রাখা হয়েছিল, ওই দিন তিনি করোনার 2য় ডোজ নিয়েছিলেন। তারপর থেকে কোনো প্রকার রেস্ট পান নাই। ওখানে তাকে অনেকবার শারীরিক মানসিকভাবে অনেক নির্যাতন করা হয়েছে। তারা ধারাবাহিকতায় সেই মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছে। অনেক অসুস্থ হওয়ার কারণে এখানে পরীক্ষা করা হবে। তারপর যেহেতু তিনি কারাগারে ছিলেন, তাকে এখানে করোনা টেস্ট করানো হবে। করোনা টেস্ট করানোর পর এখানে তাকে আইসোলেশনও নিয়ে যাওয়া হবে। আমাদেরকে এমনটি জানিয়েছিলেন সাংবাদিক রোজিনা ইসলামের স্বামী। এছাড়াও আপনি জানেন, সাংবাদিক রোজিনাকে এখানে নিয়ে আসার পর তার পরিবারের লোকজন একের পর এখানে আসতে শুরু করেছেন। তার বিভিন্ন সহকর্মীরা আসতে শুরু করছেন। তাকে যখন ইমার্জেন্সি নিয়ে আসে, তখন কারোর সাথে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। আপনাদেরকে আমি আর কি যেমন জানিয়ে রেখেছি, সাংবাদিক রোজিনা ইসলামকে জামিন দেওয়া নিয়ে বিভিন্ন একটি নাটকীয়তা তৈরি হয়েছিল, যে দেশ থেকে বিভিন্ন নিন্দার ঝড় বইছিল। সেই নাটকীয়তার অবসান যেমনটি ঘটিয়েছিলেন। আজকে আমরা এখানে দেখেছি এসেছে সাংবাদিক রোজিনা, যে ছোট্ট মেয়ে, সে এখানে একটা আবর্তিত পরিবেশ সৃষ্টি হয়েছিল। ওর কথা আমি যদি আপনাদেরকে যেমনটি
বলে রাখি যে সাংবাদিক রুজিনুল ইসলামের যে সকল সমস্যা রয়েছে শারীরিক জড়িত সকল সমস্যার এখানে পরীক্ষা নিরীক্ষা করানোর পর তাকে পরবর্তী কী সিদ্ধান্ত নেয় ডাক্তারদের পরামর্শ অনুযায়ী সেটি করবেন সাংবাদিক রুজিনার পরিবার। এই ছিল স্কয়ার হসপিটাল থেকে সর্বশেষ। জি ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ রাজধানীর পান্থপথ স্কয়ার হাসপাতাল থেকে জানাচ্ছিলেন বিলাল হোসেন। রোজিনা ইসলামের জামিন পাওয়ার মধ্য দিয়ে আদালত সম্পূর্ণ স্বাধীনতা প্রমাণ হয়েছে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এর মাধ্যমে ভবিষ্যতের সব ভুল বোঝাবুঝি অবসানের আশা তথ্যমন্ত্রীর। এদিকে সাংবাদিকদের সুরক্ষায় গণমাধ্যম কর্মী আইনের জন্য প্রস্তাব চেয়েছেন আইনমন্ত্রী। সাকিবুর রহমানের রিপোর্ট। প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের জামিন এবং মামলা প্রত্যাহারের বিষয়ে সাংবাদিকদের 5টি সংগঠনের নেতারা আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে আইনমন্ত্রী বলেন, মামলা প্রত্যাহারের দায়িত্ব আইন মন্ত্রণালয়ের না, তবে সবাইকে তদন্তের উপর আস্থা রাখতে হবে। সাংবাদিক সুরক্ষা আইন এবং গণমাধ্যম কর্মী আইন এই দুটোরই যদি ড্রাফট এবং একটা ফরওয়ার্ডিং লেটার দিয়ে আপনারা আমার আইন মন্ত্রণালয়ে পাঠান, আপনারা জানেন যে আমি তথ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলে, বিকজ দ্যাট ইজ দ্য লাইন মিনিস্ট্রি। এদিকে নিজ বাসভবনে এক আলোচনায় ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাওয়ার মধ্য দিয়ে আদালত সম্পূর্ণ স্বাধীন হিসেবে প্রমাণ হয়েছে। সাংবাদিক রোজিনা ইসলাম জামিন পেয়েছেন। আপনারা জানেন এর মধ্যে তার জামিন মঞ্জুরের মধ্য দিয়ে প্রমাণিত হলো বাংলাদেশে আদালত স্বাধীন এবং সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করে না। সচিবালয়ে সাংবাদিক নেতারা তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী বলেন, রোজিনা ইসলামের সঙ্গে অন্যায় আচরণ হয়ে থাকলে সেটিও তদন্তে বেরিয়ে আসবে। জামিন হওয়ার পর সমস্ত ভুল বোঝাবুঝির অবসান হবে এবং আপনারা আপনাদের যে মনের ক্ষোভ সেটি আপনারা ইতিমধ্যে প্রকাশ করেছেন, সুতরাং প্রত্যেকে আবার আগের মতো কাজে ফেরত যাবেন। সাংবাদিক ও গণমাধ্যম সুরক্ষা আইন দ্রুত কার্যকরের দাবি জানান সাংবাদিক নেতারা। সুরক্ষা আইনটি এই কারণের জন্য শুধুমাত্র যে আমরা আমাদের প্রফেশনাল ডিউটি পালন করতে আমরা সুরক্ষা চাচ্ছি তা নয়, আমরা যেখানে কাজ করি কর্মস্থল সেখানেও কিন্তু আমাদের সুরক্ষা প্রয়োজন। সচিবালয়ে আমাদের যে বন্ধুরা কাজ করেন, বাইরে থেকে আসেন বা ভিতরে কাজ করেন, তারা যাতে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে এই রোজিনার ঘটনার প্রেক্ষিতে কোনো ধরনের হয়রানির শিকার না হন সেই দিকে অনুরোধ জানাচ্ছি। সাকিবুর রহমান, RTV, ঢাকা। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ঘনীভূত হয়ে পরবর্তীতে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। লঘুচাপটির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপটি বর্তমানে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 700 কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 625 কিলোমিটার, মংলা সমুদ্র বন্দর থেকে 710 কিলোমিটার ও পায়রা সমুদ্র বন্দর থেকে 655 কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থান করছিল। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ আছে 40 থেকে 50 কিলোমিটার। বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করার পাশাপাশি গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজকের মধ্যে উপকূলে ফিরে আসার আহ্বান জানিয়েছে আবহাওয়া বিভাগ। বাংলাদেশ যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত, আর আধুনিক প্রযুক্তির কারণে আসন্ন ঘূর্ণিঝড় নিয়েও সব ধরনের সতর্কতা নিয়েছে সরকার। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় করোনা ভাইরাসের দুর্যোগ মোকাবেলায় সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। শরীয়ত খানের রিপোর্ট। পুলিশ, আনসার তাদেরকে মুজিব বর্ষ উপলক্ষে নানা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন। বিভিন্ন অবকাঠামো উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে 110টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, 30টি বন্যা আশ্রয় কেন্দ্র, 30টি জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র ও 5টি মুজিব কেল্লার উদ্বোধন এবং 50টি মুজিব কেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। 50টি মুজিব কেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করছি। পরে বক্তব্যে দুর্যোগ মোকাবেলায় নিজেদের সক্ষমতার কথা তুলে ধরেন সরকার প্রধান। মানুষের পাশাপাশি গবাদি পশু পাখির কথা চিন্তা করে নতুন আশ্রয় কেন্দ্রগুলো করা হচ্ছে বলে জানান তিনি। আরেকটা ঘূর্ণিঝড় কিন্তু আসছে, আর সেটা কেবল তৈরি হচ্ছে, কত দূর যাবে এখন আধুনিক প্রযুক্তির কারণে আমরা অনেক আগে থেকে জানতে পারি, আর সে বিষয়ে যথেষ্ট সতর্কতা ইতিমধ্যে আমরা নিতে শুরু করেছি। ইনশাল্লাহ এটা আমরা সতর্ক থাকবো। দুর্যোগের সময় যে কোনো অবস্থা মোকাবেলা করা সেটা আমরা করছি। মুজিব কেল্লাগুলো উন্নত মানের করে
সেখানে একদিকে যেমন মানুষও আশ্রয় নিতে পারবে, আবার গৃহপালিত পশু সেগুলোও যেন আশ্রয় নিতে পারে তার ব্যবস্থাটাও রাখা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় তথ্য কেন্দ্রগুলোকে আরো আধুনিক করে গড়ে তোলার কথাও জানান প্রধানমন্ত্রী। আমরা 13টা উপকূলীয় জেলায় স্যাটেলাইট টেলিফোনের ব্যবস্থা করা হয়েছে। আমরা চাচ্ছি যে আমাদের এই স্যাটেলাইটের মাধ্যমে এর একটু ক্ষমতা বাড়িয়ে পুরো বাংলাদেশটাই যেন এর আওতায় আসে এবং এর মাধ্যমে যেন দ্রুত খবর পৌঁছানো যায়। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। স্বাস্থ্যবিধিগুলি মেনে আপনারা চলবেন, অর্থাৎ মাস্ক পরে নেওয়া, এমনকি যারা টিকা নিয়েছেন তাদেরকেও আমি বলবো যে মাস্ক পরা, হাত পরিষ্কার করা, নিজের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজেকে সুরক্ষিত রাখবেন এবং আমরা যেন এই দুর্যোগটাও মোকাবেলা করে এগিয়ে যেতে পারি। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মাঝে মধ্যে মনুষ্য সৃষ্ট দুর্যোগ মোকাবেলা করেও সরকারকে এগুতে হচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুনির্দিষ্ট লক্ষ্য আদর্শ নিয়ে চললে অবশ্যই বাংলাদেশের মানুষকে কেউ কখনো দাবি রাখতে পারবেন, এটা আমরা বিশ্বাস করি। শরীয়ত খান, RTV, ঢাকা। বাংলাদেশি পাসপোর্ট নিষেধাজ্ঞা থেকে ইসরায়েলের নাম তুলে দেয় এখন থেকে দেশটিতে ভ্রমণ করা গেলেও পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসছে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বলছে বিষয়টি প্রশাসনিক হলেও কূটনৈতিক নয়। আর এই বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলছেন, চলমান পরিস্থিতি বিবেচনায় বিষয়টি আলোচনায় আসলেও আনুষ্ঠানিকভাবে বিশ্বের কাছে স্পষ্ট করা উচিত। মারুফ রিপোর্ট। পাসপোর্টে একসময় লেখা ছিল তাইওয়ান, দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েল ছাড়া পৃথিবীর সব দেশে বাংলাদেশিরা যেতে পারবেন। পরিবর্তিত পরিস্থিতিতে প্রথম 2 দেশ বাদ পড়ে, নিষেধাজ্ঞা জারি থাকে কেবল ইসরায়েলের বেলায়। সম্প্রতি নতুন ইলেকট্রনিক বা পাসপোর্ট থেকে তুলে দেওয়া হয়েছে ইসরায়েলের নামও, যার সিদ্ধান্ত হয়েছে 6 মাস আগে মেশিন রিডেবল পাসপোর্ট MRP থেকে পাসপোর্ট করার সময়। এখন বলা হচ্ছে পাসপোর্টকে আধুনিক মানে নিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশ স্বাধীনের পর থেকেই ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি বাংলাদেশ। তাই পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে পাসপোর্টে পরিবর্তন আসলেও ইসরায়েলের ইস্যুতে সরকারের নীতির পরিবর্তন হয়নি। এটা জাস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে একটা রুটিন ওয়ার্ক হয়েছে। হোম মিনিস্ট্রি পাসপোর্ট ইস্যু করে, এই পাসপোর্টে এটা খুব সমস্যা, এই সিলেক্টটা মারা, সেই কারণে এটা ওঠানো হয়েছে। বাট ইট ডাজ নট এফেক্ট বাংলাদেশ ফরেন পলিসি এট অল। এইটা ইজ নট এন ইন্ডিকেশন অফ এনি চেঞ্জ in the foreign policy of Bangladesh. এই পররাষ্ট্র বিশ্লেষক মনে করেন ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের কারণেই বিষয়টি সামনে এসেছে, তবে এতে খুব একটা নেতিবাচক প্রভাব পড়বে না। এমন সময় হয়েছে তাতে হয়তো বড় আকারে একটা আন্তর্জাতিক নিউজ হয়ে গেছে এবং কোনো সন্দেহ নেই, যেহেতু একাধিক আরব দেশ স্বীকৃতি দিয়েছে কয়েক মাস আগে, সেটা অনেকে হয়তো ভাবছে যে বাংলাদেশও বুঝি পরিবর্তন করলো। শব্দটা উঠিয়ে দেওয়ার মানে না যে বাংলাদেশ স্বীকৃতি দিল। সিদ্ধান্ত প্রশাসনিক বা কূটনৈতিক যাই হোক না কেন, সেটিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরাটাই যৌক্তিক হবে বলে মনে করেন ডক্টর ইমতিয়াজ আহমেদ। এই জিনিসটা পরিষ্কার করে বলা দরকার। মারুফ রেজা, RTV, ঢাকা। চলমান লকডাউন আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। বিধিনিষেধ বলবৎ থাকবে 30 মে পর্যন্ত। তবে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসনে যাত্রী নিয়ে চলবে দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন। এছাড়া হোটেল, রেস্তোরাঁ সহ খাবার দোকানে অর্ধেক আসনে বসে খাবার খাওয়া যাবে। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু হারে ঊর্ধ্বগতি ঠেকাতে গত 5ই এপ্রিল সারা দেশে প্রথম দফা লকডাউন ঘোষণা করে সরকার। 1 সপ্তাহ পর 14ই এপ্রিল থেকে শুরু হয় সর্বাত্মক লকডাউন। সরকারি বেসরকারি অফিস ও গণপরিবহন বন্ধ সহ বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে সরকার। এরপর লকডাউনের মেয়াদ কয়েক দফা বাড়লেও কিছু কিছু বিধিনিষেধ শিথিল করা হয়। এবার চলমান বিধিনিষেধ 30 মে পর্যন্ত বাড়ানো হলেও সব ধরনের গণপরিবহন চলাচলের ওপর থেকে বিধিনিষেধ সরিয়ে নেওয়া হলো। ফলে 50 দিন পর 24 মে থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসনে যাত্রী নিয়ে চালাতে পারবে দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন। যেহেতু অনেকদিন থেকে এই আন্তজেলা আপনার সহ সব পরিবহন যেগুলো চালু, সেটা কিন্তু বন্ধ ছিল অনেকদিন থেকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা যে আপাতত আমরা 1 সপ্তাহের জন্য দিয়েছি, আমরা একটু পর্যবেক্ষণও করতে পারবো যে সকলে এটা মানছে কিনা বা মানার বিষয়টি, এবং
এটিতে আমাদের কি অবস্থা হয় সেটিও আমাদের দেখার বিষয়। আগে হোটেল রেস্তোরাঁ সহ খাবার দোকানে বসে খাওয়া নিষিদ্ধ থাকলেও এখন থেকে অর্ধেক আসনে বসে খাবার খাওয়া যাবে। এটা কিন্তু আমরা সবসময় পর্যবেক্ষণ করছি এবং সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করছি বলে এখনো তুলনামূলকভাবে আমরা এটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। চলমান বিধিনিষেধের বেশিরভাগ শিথিল করলেও মাস্ক পরা ও সরকারি অফিস বন্ধই থাকছে। নাজিব ফরায়েজি, RTV, ঢাকা। নানা অব্যবস্থাপনার মধ্যে চতুর্থ দিনের মতো টিকিট প্রাপ্তিতে ভোগান্তির শিকার সৌদি ফেরত প্রবাসীরা। করোনা নেগেটিভ সনদ, হোটেল কোয়ারেন্টিন বুকিং ও ভ্যাকসিন সনদ সহ নানা জটিলতায় আটকে যাচ্ছে টিকিট প্রাপ্তি। তাই দূর দূরান্ত থেকে আগত প্রবাসীদের ভোগান্তি চরমে। শর্ত পূরণের মাধ্যমে শুধু যাত্রার দিনের টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স। এ বিষয়ে তাৎক্ষণিক কথা বলতে চাননি প্রবাসী কল্যাণমন্ত্রী। রিপোর্ট করছেন জাহিদ রহমান। এই হট্টগোল প্রবাস থেকে রেমিটেন্স পাঠানো এসব যোদ্ধাদের ছুটি শেষে আবারও ফিরবেন সৌদি শ্রমবাজারে। তাদের বেশিরভাগেরই জানা নেই কোন তারিখে টিকিট কবে মিলবে। সৌদি সরকারের বেঁধে দেওয়া শর্তে হোটেল কোয়ারেন্টিনের জন্য 50,000 থেকে 70,000 টাকার তথ্য অজানা। আমাদের পুলিশ যদি ল্যাঙ্গুয়েজ খারাপ করে কথা বলে তাহলে কি হবে? ভোগান্তির এখানেই শেষ নেই। হোটেল বুকিং নিশ্চিত করতে হবে এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছ থেকে। শুধু যেদিন ফ্লাইটের দিন সেদিনের টিকিট দেওয়া হবে শর্ত পূরণ হলে। বিদেশের বাড়িতে এত কষ্ট করি, তারপর যদি আবার দেশের মাটিতে যাওয়ার সময় এত কষ্ট করি, তাইলে ভাই আমরা জীবনটা কি বাঁচে না। ছুটি কাটার পর আমরা এত টাকা কোথায় পাবো? লিস্টে অনুযায়ী আমরা এই জিনিসটা অমুক জায়গা হবে, এত টাকা লাগবে, এই টাইমে তাহলে আমরা ওই জিনিসটা এইভাবে হবে। এখানে এই জিনিসটা নেই। এরকম করতে করতে আজকে আমার 3 দিন, এখন আমার টিকিট পাসপোর্ট সব আমার সাথে এখনো আছে। এখন আমি কোনো রাস্তা পাইতেছি না। এখন কি আমার টাকাগুলি সব মার যাবো? যদি কোনো ঝামেলা হয় তো আজকের গুলো 11টা 12টা একটাই হইতেছে না, কালকে যদি এরকম হয়। তবে ভোগান্তি লাঘবে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন এসব প্রবাসীরা। এ বিষয়ে জানতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে গিয়ে পাওয়া গেল না মন্ত্রীর সাক্ষাৎ। জাহিদ রহমান, RTV, ঢাকা। চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া আরও 65 জন বাংলাদেশি নারী পুরুষ। সকালে দেশে আসার পর স্বাস্থ্য বিভাগ প্রত্যেকের অ্যান্টিজেন পরীক্ষা করে। তাদের মধ্যে একজনের করোনা শনাক্ত হয়েছে। পরে ওই রোগীকে জেলা সদর হাসপাতাল ও অন্যদের স্থানীয় 3টি আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। গেল 7 দিনে দর্শনা চেকপোস্ট দিয়ে মোট 524 জন বাংলাদেশি দেশে আসলেন। এদিকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দেশে আসা আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। এই পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে মোট 79 জন দেশে ফেরেন। বৈজ্ঞানিক ভাষায় ইউফোরবিয়া নেরিফোলিয়ান লিন, আর গ্রাম অঞ্চলে পরিচিত দুধর্ষণ নামে। রাজশাহীতে এ পাতার রস খেয়ে মিলছে করোনা থেকে মুক্তি, এমন দাবি করেছেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ডক্টর এনায়েত আলী প্রামাণিক। তার গবেষণা বলছে এ পাতার রস খেয়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত অনেকেই সুস্থ হয়েছেন। এমন খবরে এ পাতা সংগ্রহ করেছে অনেকে। রাজশাহী থেকে আমির ফয়সালের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। রাজশাহীতে করোনা ভাইরাসের ধরন বিশ্লেষণ করে দুধসর নামে পরিচিত এক ভেষজ উদ্ভিদ নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানী ডক্টর এনায়েত আলী প্রামাণিক। বৈজ্ঞানিকভাবে ইউফোরবিয়া নেরিফোলিয়া লিন গাছের পাতাটি মরণব্যাধি করোনা থেকে বাঁচতে প্রতিরোধক হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন তিনি। করোনা পজিটিভ হওয়ার পর প্রায় 2000-এরও বেশি মানুষ এ পাতার রস সেবনে সুস্থ হয়েছেন। সুস্থরাও পাতার রস সেবনে উপকার পাচ্ছে। তাই প্রতিদিনই দলে দলে মানুষ আসছে এ গাছের পাতা নিতে। রোপণের জন্য গাছের ডাল নিয়ে যাচ্ছে অনেকে। 60 দিকে উনি এটা কলকাতা থেকে সংগ্রহ করে নিয়ে এসে এখানে লাগিয়েছিলেন। পরে উনি এসে আমাদেরকে বললেন যে আপনারা একটু হেল্প করলে পরে এই গাছটাতে ডিরেক্টলি করোনাকে আপনার জয় করা যায়। আমার পাতাটা খাওয়ার পর থেকে কাশিটা এবং শ্বাসকষ্টটাও আস্তে আস্তে ঠিক হয়ে যেতে থাকে এবং আমি এখন পুরোপুরি সুস্থ। প্রতিষেধক না থাকার মধ্যেও যেহেতু পাতা আছে, এতে মনে হয় খুব ভালো কাজে আসবে। আমি খেয়ে আমার কোনো কমপ্লেক্সই হয়নি, আমার মনে হয় এই পাতাটা উপকারী। ডক্টর মোহাম্মদ এনায়েত আলী প্রামাণিক জানান, শ্বাসকষ্টে আক্রান্তদের চিকিৎসায়
দুধসর উদ্ভিদ ব্যবহার হচ্ছে বহুকাল থেকেই। ভালোভাবে ধুয়ে দৈনিক 2 থেকে 3টি পাতার রস চিবিয়ে প্রতিদিন 2 থেকে 3 বার খেতে হবে। পুরোপুরি আরোগ্য না হওয়া পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। এই প্ল্যানটা যখন আমি পাওয়ার পরে এর ভিতরে এদের কি কি রিসার্চ হয়েছে এ পর্যন্ত বিষয়ে আমি এই সমস্ত রিসার্চগুলো কম্পাইলেশন করে যেটা আমি এটা দেখি যে এর যে পাতা আছে পাতার মধ্যে 23 ধরনের টারফিনয়েডস আছে। এরপরে আমি মনে করি যে এই প্লান্টের পাতা দিয়েই হয়তোবা এই করোনাকে মোকাবেলা করা যাবে। ডিম্বাকৃতির পাতাটির বোটার নিচে কাণ্ডের সঙ্গে 2টি কাঁটা থাকে। উদ্ভিদটি নিয়ে আরও গবেষণার পরামর্শ সচেতন মহলের। মৌসুমী রহমান, RTV। কুড়িগ্রামের পৌর এলাকার অধিকাংশ বাড়িতে গত 1.5 মাস ধরে টাইফয়েডে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এর কারণ হিসেবে দায়ী করা হচ্ছে পৌরসভার সরবরাহ করা পানি। 250 শয্যার কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে শুধু টাইফয়েডে আক্রান্ত হয়ে এরই মধ্যে 250-এরও বেশি রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে অধিকাংশ রোগী হচ্ছেন শিশু, নারীসহ উঠতি বয়সী যুবকরা। দ্রুত গতিতে এই রোগ ছড়িয়ে পড়ায় হাসপাতালে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। স্বজনরা জানান, পৌরসভার সরবরাহ করা পানি দিয়ে অজু, গোসল ও খাওয়া সহ পরিবারের সব কাজ করতে হয়। সমস্যার সমাধানে পৌর মেয়র বললেন, দ্রুত গতিতে এটি সংস্কার করতে জনস্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুরে 333-তে কল করে খাদ্য সহায়তা চেয়ে বিপাকে পড়েছে অসহায় বৃদ্ধ ফরিদ আহমেদের পরিবার। স্থানীয় মেম্বারের হুমকি আর প্রশাসনের সাজার থেকে বাঁচতে উল্টো স্ত্রী কন্যার স্বর্ণালংকার বন্ধক রেখে 100 জনকে খাদ্য সহায়তা দিতে হয়েছে তাদের। এই যন্ত্রণা থেকে বাঁচতে আত্মহত্যা করতেও চেয়েছিলেন ওই বৃদ্ধ। এই ঘটনায় একে অপরকে দোষারোপ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউপি মেম্বার। নারায়ণগঞ্জ প্রতিনিধি আনোয়ার হাসানের তথ্যছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। খাদ্য সহায়তা চেয়ে বুধবার 333 নম্বরে কল করেন নারায়ণগঞ্জের সদর উপজেলার নাগবাড়ি এলাকার বৃদ্ধ ফরিদ আহমেদ। পরদিন তার জন্য খাবার নিয়ে আসেন উপজেলা প্রশাসনের সদস্যরা। স্থানীয় ইউপি মেম্বার জানান, তিনি 4 তলা বাড়ি ও কারখানার মালিক। খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলার নির্বাহী কর্মকর্তা। অযথা কল দেওয়ার শাস্তি হিসেবে 100 জনকে খাবার কিনে দেওয়ার নির্দেশ দেন ইউএনও। এই অবস্থায় স্বজনদের সব অলংকার বন্ধক রেখে অপরের জন্য খাদ্য সামগ্রী কিনে বিতরণ করতে বাধ্য হন ফরিদ। উনি একটা স্ট্রোক করা রোগী, সরকারের কাছে থেকে বাঁচানোর জন্য উনি স্বর্ণগণা রাত্রে আমরা জোগাড় করে দুনো জেলে বন্ধক দিয়া এই সামগ্রী জোগাড় করছি। ফরিদ আহমেদ জানান, করোনার থাবায় তার ছোট কারখানাটি 1 বছর ধরে বন্ধ। ভবনটির মাত্র 3টি কক্ষের মালিক তিনি। প্রতিবন্ধী এক ছেলে আর কলেজ পড়ুয়া মেয়ের খাবার জোগাড় করতে না পেরে বাধ্য হয়ে সরকারি সহায়তা চেয়েছিলেন তিনি। চাল, ডাল, তেল, পেঁয়াজ ইত্যাদি 100 প্যাকেট করে আপনি বিতরণ করে দিন, কিন্তু এটা আমাকে সম্পূর্ণ জুলুম করে গেছে। এদিকে অভাবী বৃদ্ধ সম্পর্কে ভুল তথ্য ও শাস্তির ব্যাপারে একে অন্যকে দুষছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, অভিযুক্ত ইউপি মেম্বার। উনি এখন কেন বলছেন আমি জানি না। এটি যেহেতু এ ধরনের কথা আসছে, অবশ্যই আমরা এটা খোঁজ খবর নিব যে প্রকৃত যদি উনি এ ধরনের অসহায় মানুষই হয়ে থাকেন তাহলে অবশ্যই ওনাকে সহায়তা করা হবে। ওনারা সরকারি লোক, আমরা না জানে আসছে, আমার তো জানাও নাই, আমি জানি না। যখন এই জায়গায় আসছে আমরা জানাইছি আমি আপনার এলাকা আসছি। অসহায় পরিবারটির সঙ্গে উপজেলা প্রশাসনের এমন আচরণে ক্ষুব্ধ স্থানীয়রা। ফরিদ আহমেদের বন্ধক রাখা অলংকার উদ্ধার করে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান এলাকাবাসী। রাসেল আহমেদ, RTV। ঈদুল আজহা সামনে রেখে শুরু হলো ওয়ালটন মেগা ঈদ ফেস্টিভ্যাল। এই উপলক্ষে ওয়ালটন শুরু করলো ডিজিটাল ক্যাম্পের সিজন 11। ক্যাম্পেইনে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্যান, গ্যাস স্টোভ ও রাইস কুকার ক্রেতাদের নানা সুবিধা দিচ্ছে ওয়ালটন। রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে সিজন 11-এর উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মুর্শেদ। প্রতিষ্ঠানটির AMD আবুল বাশার হাওলাদার, DMD নজরুল ইসলাম সরকার ও ইভা রেজওয়ানা নীলু সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। সারা দেশের ওয়ালটন ডিস্ট্রিবিউটরগণ অনলাইনে অনুষ্ঠানে যোগ দেন। প্রাণঘাতী করোনার জন্য তৈরি ফাইজার, বায়োএনটেক ও অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ভারতীয় ধরন B1617.2-র বিরুদ্ধে বেশ কার্যকর। পাবলিক হেলথ ইংল্যান্ডের এক গবেষণায় মিলেছে এমন তথ্য। 2টি ডোজ নিয়েছেন এমন মানুষদের ওপর গবেষণায় দেখা যায় ফাইজার সেখানে 88% আর অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন 60% কার্যকর। এদিকে করোনায় বিপর্যস্ত ভারতে প্রাণহানি 3 লাখ ছুঁই আর শনাক্ত ছাড়িয়েছে 2,65,00,000। দেশটিতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 8,000, যার 60% মাত্র 3 রাজ্যে। আর নতুন সংখ্যা তৈরি করেছে হোয়াইট ফাঙ্গাস, যা অনেক বেশি বিপজ্জনক। টিকার তীব্র সংকটে 18 থেকে 44 বছর বয়সীদের করোনা টিকাদান কর্মসূচি স্থগিত রাখা হয়েছে দিল্লিতে।
করোনায় বিশ্বজুড়ে মোট শনাক্তের সংখ্যা 16,71,00,000-এরও বেশি, আর প্রাণহানি 34,70,000 ছাড়িয়েছে। বিরূপ আবহাওয়ার কবলে পড়ে চীনের পাহাড়ি এলাকায় 100 কিলোমিটার ম্যারাথনের অংশ হিসেবে এক প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়ে মারা গেছে 21 জন। স্থানীয় উদ্ধারকারীদের বরাতে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানায়, গাঞ্জু প্রদেশের বাইয়ান শহরের পাশে শিলাবৃষ্টি, হিমশীতল বৃষ্টি ও তুমুল বাতাসের মধ্যে পড়ে ম্যারাথনে অংশ নেওয়া নেয়াদে 172 জনের মধ্যে ওই 21 জন প্রাণ হারায়। এরই মধ্যে বাকি 151 জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে 8 জনকে আহত অবস্থায় পাওয়া যায়। এর আগে শনিবার বিকেলে উত্তর পশ্চিমাঞ্চলের গাঞ্জু প্রদেশের বাইয়ান শহরের পাশে ইয়েলো রিভারের পাথর বেষ্টিত বনে ম্যারাথনে অংশগ্রহণকারীদের উপর বিরূপ আবহাওয়া আঘাত হানে। এতে প্রাণহানির ঘটনাও ঘটে। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের দেয়া 258 রানে টার্গেট ব্যাট করতে শ্রীলঙ্কা। সবশেষ খবরে 6 উইকেটে 130 রান সংগ্রহ করেছে লঙ্কানরা। দলীয় 30 রানে মেহেদী হাসান মিরাজের কাছে ধরা দিয়ে সাজঘরে ফেরেন দানুষ্কা গুনাথিলাকা। পাথুম নিসাঙ্গাকে ব্যক্তিগত 8 রানে ফেরান মোস্তাফিজুর রহমান। এর আগে মিরপুরে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় 5 রানে সাজঘরে ফেরে লিটন দাস। নিজের রানের খাতায় 12 রান যোগ করেই সাজঘরে ফেরেন সাকিব। শেষ পর্যন্ত মুশফিকুর রহিমের 84, মাহমুদুল্লাহর 54 আর তামিমের 52 রানে ভর করে 6 উইকেটে 257 রান সংগ্রহ করে টাইগাররা। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার বঙ্গবন্ধু ওডিআই সিরিজ 2021-এর প্রধান পৃষ্ঠপোষকতা করছে আলেশা হোল্ডিং, পাশাপাশি সহযোগিতা করছে ওয়ালটন। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই উপলক্ষে গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সিরিজটির টাইটেল ও গ্রাউন্ড ব্যান্ডিং এর দায়িত্ব পালন করছে ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়াম। ওয়ালটন, আলেশা হোল্ডিং এর সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। আলেশা হোল্ডিংস লিমিটেড ও ওয়ালটন এখন থেকে 2023 সাল পর্যন্ত সকল হোম সিরিজে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সহযোগিতা করবে। বিশ্বকাপ আর্চারি রিভার্ভ মিশ্র ইভেন্টের ফাইনালে নেদারল্যান্ডসের কাছে 5-1 সেটে হেরেছে বাংলাদেশ। এই হারের মধ্য দিয়ে স্বর্ণ জেতা হলো না রোমান সানা ও দিয়া সিদ্দিকের। সুইজারল্যান্ডের লুজানে বাংলাদেশের হয়ে এই ইভেন্টে অংশ নেন রোমান সানা ও দিয়া সিদ্দিকি। তাদের হারিয়ে ডাচদের পক্ষে গ্যাব্রিয়েলা স্কলারসার্স ও জে ফন্ডেনবার্গ স্বর্ণ জিতে নেন। বাংলাদেশ পেল রৌপ্য পদক, তবে এটাই আর্চারিতে দেশের সেরা সাফল্য। 2019 সালে রোমান সানার জেতা ব্রোঞ্জ ছিল এর আগের সেরা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সন্ধ্যার সংবাদ এই পর্যন্ত। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভি সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাই।